প্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম এক্সপার্ট এজের নিয়মিত আয়োজনে নতুন বিষয়ে আলোচনার জন্য। সঙ্গে আছি আমি, হুমায়ুন রশিদ আসকারী। সরি ফর দ্য ইনকনভেনিয়েন্স, আজকে একটু যান্ত্রিক গোলযোগের জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব রাজু আহমেদ স্যার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একজন সফল ফুলব্রাইট স্কলার ফ্রম ইউনিভার্সিটি অফ মিশিগান, ইউএসএ। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, আপনি আপনার মাইক্রোফোনটি আনমিউট করে নিলে নেন স্যার। ও আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম হুমায়ুন। আমি ভালো। তো তোমরা সবাই কেমন? ভালো? জি স্যার, আমরা ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় এ কমপ্লিট গাইড টু হায়ার এডুকেশন ইন ইউএসএ। আজকের এই আলোচনার বিষয়বস্তু অত্যন্ত সমসাময়িক এবং প্রাসঙ্গিক। আমরা জানি দীর্ঘকাল ধরে সেই মধ্যযুগ থেকে হায়ার এডুকেশন এর সেন্টার অফ এক্সেলেন্স ইউরোপকে ধরা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে নয়। নিশ্চয়ই এর পিছনে গ্রহণযোগ্য কারণ রয়েছে। ইউরোপের বিশেষ বিশ্ববিদ্যালয়গুলো উচ্চতর শিক্ষায় নানা রকম প্রযুক্তির উদ্ভাবন করে এবং নানা রকম স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, যা উচ্চশিক্ষায় বিপুল অগ্রযাত্রা সাধন করেছে। কিন্তু আমরা এই বর্তমান সময়ে অর্থাৎ 21 শতাব্দীতে উচ্চশিক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রেরও অনেক ভূমিকা দেখছি। সঙ্গত কারণেই প্রাচ্যের অগণিত মানুষ পাশ্চাত্যে উচ্চশিক্ষার জন্য যাওয়ার আগ্রহ পোষণ করে। যেমন বাংলাদেশের অনেক শিক্ষার্থী টারশিয়ারি লেভেলের এডুকেশন এর আন্ডার গার্ডে কিংবা পোস্ট গ্রাজুয়েশনে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ইউরোপে অন্যান্য দেশে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। কিছু শিক্ষার্থীর স্বপ্নও হয়ে দাঁড়িয়েছে যে তারা ইউএসএ তে পড়াশোনা করবে। তো স্যার, তো আপনি এই বিষয়টি স্যার কিভাবে দেখছেন? হ্যাঁ হুমায়ুন, ইউএসএ তে আসলে অপরচুনিটি অনেক। আহ, তোমার যারা মাস্টার্স করতে চায় বা পিএইচডি করতে চায় তাদের জন্য আমি বলবো যে ইউরোপের থেকে ইউএসএ তে অপরচুনিটি বেশ কয়েক গুণ বেশি। বিশেষ করে যারা তোমার স্টেম সাবজেক্টের আছে, স্টেম বলতে বোঝাচ্ছে আমি সায়েন্স, টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং এর যারা, তো তাদের অপরচুনিটিটা অনেক বেশি হাই। মানে আমাদের এখানে যারা আসলে অ্যাভারেজ স্টুডেন্ট, মানে আমি বলতে চাচ্ছি যে যাদের রেজাল্ট অ্যাভারেজ লেভেলের, তারাও কিন্তু ইউএসএতে ভালো ভালো স্কলারশিপ নিয়ে যাচ্ছে, ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে। তো সেই ক্ষেত্রে ধরো আমি যেটা বলবো যে ইউরোপের থেকে ইউএসএতে মানে অপশনটা অনেক বেশি। এবং এখানে বাংলাদেশের যে পরিমাণ গ্রাজুয়েট স্টুডেন্ট যায়, এটা ইউএসএতে তোমার বাংলাদেশের পজিশন হচ্ছে 8 নম্বরে, মানে 8 পজিশন। যে নাম্বার অফ স্টুডেন্টস, এটা তোমার এন্ট্রি মানে টোটাল স্টুডেন্ট নিয়ে তার একটা স্ট্যাটিস্টিক্স প্রকাশ করে। সেখান থেকে আমরা যেটা জেনেছি যে বাংলাদেশ হচ্ছে 8 নম্বর দেশ এই গ্রাজুয়েট স্টুডেন্ট পাঠানোর দিক দিয়ে। তো এই জন্য আসলে দেখা যাক, এটা নিয়ে অনেক কথা হবে যে ইউএসএতে কিভাবে, ইউএসএতে আসলে প্রসেসটা একটু ভিন্ন ধরনের, হয়তো অনেকে জানে না বা কিভাবে কি করবে। অন্যান্য স্কলারশিপের থেকে ইউএসএর স্কলারশিপগুলো একটু ভিন্ন ধরনের, যার কারণে এখানে হয়তো অনেকেই ঠিকভাবে ট্রাই করে না বা অনেক তথ্য জানে না। যার যার জন্য দেখা যায় যে অনেকে হয়তো অ্যাপ্লাই করে না। বাট দেখা যায় যে আমাদের যদি এখানে স্টুডেন্টরা অনেকে অ্যাপ্লাই করে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের জন্য, দেখা যাবে যে আমাদের আসলে অনেক স্টুডেন্টই অ্যাকসেপ্টেন্স পাবে এবং তারা যদি কিছু স্ট্র্যাটেজি নিয়ে আগায়। জি স্যার, এইটা ধরেই বলছি স্যার, এখানে এই ব্যাপারটাই স্যার বলতে চাচ্ছি যে আমাদের অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা হয়তো আপনার সাথে আমি সম্পূর্ণ একমত যে স্যার, তারা যদি একটি সঠিক গাইডলাইন বা কোনো গাইডেন্স পেত, তাহলে তারা সহজেই নানান পশ্চিমের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে কিংবা ইংল্যান্ডের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় যেমন হার্ভার্ড, এমআইটি, ক্যামব্রিজ, এছাড়াও ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়গুলো সহজেই লেখাপড়া করতে পারতো। তো আমরা আজকে কথা বলবো যেহেতু যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় বা যুক্তরাষ্ট্রের হায়ার এডুকেশন নিয়ে। তো আপনি স্যার হুম। এই বিষয়ে একজন
আপনার কাছে আমরা, আপনি যেহেতু স্যার এই বিষয়ে অভিজ্ঞ এবং আপনি দীর্ঘদিন যেহেতু স্যার শিক্ষকতাও করেছেন বা বাংলাদেশে এবং বাইরে স্যার লেখাপড়াও করেছেন, তো আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে এই সঠিক গাইডলাইন বা গাইডেন্স গুলি কি কি, যদি স্যার সংক্ষেপে বলেন। আচ্ছা, সো এটার স্টেপ হচ্ছে এখানে মূলত স্টেপ বলতে আমরা 5 স্টেপ কে বুঝি আর কি, যেটা অ্যাপ্লাই করব। আসলে গুলোকে মূলত ইউএসএতে স্কুল বলে, যে ফাইন্ড ইওর অ্যাপ্রোপ্রিয়েট স্কুল। তো আমরা যে ভুলটা করি অনেক সময় খুব শুধু কনসিডার করতে চাই, কিন্তু এখানে প্রকৃত ব্যাপারটা হলো যে আমাকে এমন একটা স্কুল বা এমন একটা ইউনিভার্সিটি খুঁজে পেতে হবে যে ইউনিভার্সিটির সাথে আমার ক্রাইটেরিয়া অর্থাৎ আমার কোয়ালিফিকেশন ম্যাচ করে। কোনো অ্যাপ্লিকান্ট যখন অ্যাপ্লাই করে তার উচিত হবে না যে ইউএস এর টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা, তার উচিত হবে যেসব ইউনিভার্সিটির সঙ্গে তার কোয়ালিফিকেশনগুলো ম্যাচ করে সেগুলোতে অ্যাপ্লাই করা। তো এখানে সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এবং এটাকে আমরা বলি যে রিসার্চ ইউর অপশন। রিসার্চ বলতে আমরা বোঝাচ্ছি যে এমন ইউনিভার্সিটি খুঁজে পেতে হবে যেটার সঙ্গে যেন আমার সিজিপিএ, আমার টোফেল স্কোর, আমার জিআরই স্কোরগুলো ম্যাচ করে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে আমার সাপোজ আমি একজন ক্যান্ডিডেট হয়তো টোফেল পরীক্ষা দিল এবং টোফেলে দেখা গেল সে 120-এর মধ্যে, এখানে 80 হচ্ছে মিনিমাম স্কোর, দেখা গেল সে 90 পেল। তো তাহলে তাকে খুঁজে বের করতে হবে যে এই 90 স্কোর দিয়ে আমি কোন কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। কারণ কিছু কিছু ইউনিভার্সিটি, যেটা তুমি বললে যে হার্ভার্ড, ইভেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি হয়, টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলো স্কোর অনেক হাই চাই, সেটা জিআরই 5 বা 90 বা 80 হোক, সেই স্কোরটা দিয়ে শিখতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো। সো মানে এখানে ইউএস এম্বাসি থেকে ওই কথা বলা হয় যে ম্যাচ আ ইউনিভার্সিটি দ্যাট সুটস ইউ। হ্যাঁ, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে আসলে র্যাঙ্কিং নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। ইউএসএতে আসলে ইউএসএর বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোর এডুকেশনের মান অনেক ভালো। আসলে খুঁজে পেতে হবে যে কোন ইউনিভার্সিটিটা আমাকে বেশি স্যুট করে। এবং সেকেন্ড স্টেপটা হচ্ছে ফিনান্স ইউর স্টাডিজ। ফিনান্স বলতে আমরা বুঝি যে খরচটা কিভাবে হবে। তা আমাদের দেশ থেকে বড় ধরনের স্কলারশিপ নিয়ে যায়, অনেকেই ফুল ফান্ডেড প্রোগ্রামে যায়, অনেকেই দেখা যায় 50% বা 75% স্কলারশিপ পেয়ে যায়। তো এটা এই স্কলারশিপের ব্যাপারটা হলো যে যখন কোনো এই অ্যাপ্লিকেশনের সাথে ফিনান্সিয়াল যে এইড, যেটা অর্থাৎ স্কলারশিপের যে অপশনটা, সেটাও কিন্তু থাকে, একসাথেই থাকে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে ইউএস এর স্কলারশিপ কিন্তু অন্য দেশের স্কলারশিপের মতো না। অন্যান্য দেশে যেটা হয় যে ইউরোপে বা অস্ট্রেলিয়াতেও এটা এরকম যে তুমি স্কলারশিপ পেলে তোমাকে মাসে মাসে বসে বসে টাকা দেবে, কিন্তু ইউএসএতে কিন্তু এরকম না, বসে বসে কোনো তারা কোনো ফান্ডিং দেয় না। তোমাকে কাজ করতে হবে এবং সপ্তাহে এটার 20 আওয়ার্স পার উইক, এটা হলো ইউনিভার্সিটি রিলেটেড জব। এমন না যে কেউ বাহিরে গিয়ে জব করতে পারবে, কোনো রেস্টুরেন্টে বা কোনো অড জবস, এগুলো না, ইউনিভার্সিটি জব করতে হবে। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশনের সময় এখানে ফিনান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লিকেশনের একটা সেকশন যে ইউএসএতে যে করে আবার স্কলারশিপটা সেটা আলাদাভাবে কনসিডার করা হয়। স্কলারশিপের অপশন আমার যেটা জানা মতে সেটা হলো দুইটা। একটা হলো আমরা টিএ বলি, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, মানে কোনো প্রফেসরকে
তার টিচিংয়ে অ্যাসিস্ট করতে হবে, আর একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। কোনো একটা রিসার্চের হয়তো কোনো রিসার্চারের, মানে এটাও একই ধরনের প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট হিসেবেই কাজ করতে হবে। তো রিসার্চ অ্যাসিস্ট্যান্টের পেমেন্টটা একটু ভালো থাকে। তো এই দুইটা অপশন আছে। এছাড়াও ইউনিভার্সিটিতে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ জব আছে, সেগুলো স্টুডেন্টরা করে এবং সে অনুপাতে তারা একটা ফান্ড পায়। তো এইটা হচ্ছে, এটাকে আমরা ফিনান্সিং বলছি, যে ফিনান্সিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এখন বাংলাদেশ থেকে যারা যাচ্ছে বেসিক্যালি তারা কিন্তু ফান্ড নিয়েই যাচ্ছে। কেউ যদি বলে যে আমি বাংলাদেশ থেকে যাব, নিজের খরচে যাব, সেই ক্ষেত্রে ইউএস এম্বাসি কিন্তু ভিসা দিতে চায় না, সেলফ ফাইন্যান্সে যারা যেতে চায়। যারা বড় স্কলারশিপ পায় তারা শুধুমাত্র দেখা যায় যে ভিসাটা ইজিলি পায়। সো এটা হলো সেকেন্ড স্টেপ। আমরা এই স্টেপগুলো ডিটেলসে যাব। যে প্রথমে বললাম যে ইউনিভার্সিটি স্কুল খুঁজে পেতে হবে, যে আমি কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করব, কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব, সেটা কোন জি স্যার, স্টেটে। এটা নিয়ে স্যার একটি দিকে আসতে চাই স্যার। সেটা হচ্ছে গিয়ে আমরা স্টেপ বাই স্টেপ যদি আসি, যে আপনি বললেন যে আপনি স্যার আপনার এক্সপার্ট অ্যাডভাইস থেকে বললেন যে স্যার আমাদের স্পেসিফিকেশনটা চুজ করতে হবে স্যার। তো আমরা কি কি জিনিসের উপর বেস করে স্পেসিফিকেশনটা চুজ করব, যে আমার এই এই ইউনিভার্সিটিতে পড়া উচিত বা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত? হুম হুম। হ্যাঁ, এটার জন্য তোমার কিছু সাইট আছে, যে তোমার যে সাবজেক্টের, সাপোজ আমি হয়তো ইংলিশের, সো ইংলিশেরও কিন্তু অনেক ভাগ আছে। যখন তুমি মাস্টার্স করতে যাবা তখন হয়তো দেখবা যে অনেক ভাগ, যেমন আমি হয়তো তোমাদেরগুলো অত ভালো বলতে পারবো না, আমারটা যদি বলি যে ইংলিশটা, এটাকে আমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়াবো, যে টিচিং ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নাকি টিচিং ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। আমি কি অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্সে পড়তে চাই, নাকি আমি ইংলিশ লিটারেচারে পড়তে চাই, নাকি আমি এডুকেশন নিয়ে পড়তে চাই, সেটা হায়ার এডুকেশন হতে পারে, স্কুল, মানে এরকম তোমার যে সাবজেক্টে তোমরা, যারা আসলে গ্রাজুয়েশন করছে, তো তাদের মাস্টার্সের স্পেশালাইজেশন কোন এরিয়াতে সে যেতে চায় সেটা তার খুঁজে বের করতে হবে। এবং এই জন্য কিছু ওয়েবসাইটও আছে, যেটা সরাসরি সার্চ অপশনে দিয়ে পাওয়া যায়। যে সেটা হচ্ছে যে এডুকেশন, এটাকে আমরা বলি www.gradschool.com, GRAD তারপরে স্কুল যে বানানটা .com। এখানে গিয়ে আমরা ওইভাবে, অথবা আমরা যদি কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাই, সাপোজ আমি মিশিগান ইউনিভার্সিটিতে ছিলাম, সো সেখানে যদি দেখি যে ইউনিভার্সিটি অফ মিশিগানে গেলাম, সেখানে একাডেমিক্স নামে একটা সেকশন আছে। সেখানে একাডেমিক সেকশনে আন্ডার গ্রাজুয়েট কোর্সের নাম আছে, আন্ডার গ্রাজুয়েট না গ্রাজুয়েট। হ্যাঁ, তারা ওই পিএইচডি কেও গ্রাজুয়েট বলে, মাস্টার্স কেও গ্রাজুয়েট বলে, আর বিএ অনার্সটা সেটা আন্ডার গ্রাজুয়েট। সো বেশিরভাগ তো আমাদের স্টুডেন্টরা দেখা যায় মাস্টার্সে যায় অথবা পিএইচডিতে যায়। তো গ্রাজুয়েট স্কুলে ঢুকতে হবে। তো গ্রাজুয়েটের স্কুল ডিপার্টমেন্ট আলাদা করে দেওয়া আছে। তো হয়তো 2-1 মাস ধরে খোঁজা লাগতে পারে। হ্যাঁ, যে আমি কোন স্কুলে যাব, এবং সেই স্কুলের এক একটা ইউনিভার্সিটির অ্যাডমিশন ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন ডেডলাইন এক এক রকম। দেখা যাচ্ছে কোনো ইউনিভার্সিটি বলছে টোফেলে 90 লাগবে, আর একটা ইউনিভার্সিটি বলছে 95 লাগবে, কোনো ইউনিভার্সিটি বলছে যে জিআরই লাগবে, আবার কোনো ইউনিভার্সিটি বলছে জিআরই লাগবে না। সো এই ব্যাপারগুলো রিসার্চ করতে হবে, মানে সার্চ অ্যান্ড রিসার্চ। এবং এটা ইউনিভার্সিটির, প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে। আর কেউ যদি বলে যে না, আমি ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিতে যাওয়াটা টাইম কনজিউমিং, আমি নির্দিষ্ট একটা সাইট থেকে যেতে চাই, ঠিক সেই রকম সাইট হচ্ছে www.gradschool, GRAD, এই গ্রাডটা হচ্ছে গ্রাজুয়েশন থেকে, এবং স্কুল SCHOOLS.com। সো এই সাইটে গিয়ে ওখানে আলাদা আলাদা সাবজেক্ট স্পেশালাইজেশন দিয়ে দিয়ে আলাদা করে সার্চ করা যায়, এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন সহ আসে। তো এইটা হচ্ছে, স্টেপটা হলো মূলত কে কোন এরিয়াতে করবে, যেহেতু সায়েন্সের এরিয়াগুলো কিন্তু ডাইভার্স। বলবো যে সেটা সায়েন্স হোক, বিজনেস হোক, ইউএসএতে যে ডিসিপ্লিনগুলো, প্রত্যেকটা ডিসিপ্লিনই অনেক বেশি। আর যে বিষয়টা ইন্টারেস্ট করে, এরকম হতে পারে যে তোমরা অনার্সে একটা কোর্স পড়ছো, তো সেই কোর্সের নামে দেখবে যে একটা ডিপার্টমেন্ট আছে। যেমন আমরা পড়ছিলাম হয়তো যে হয়তো একটা টার্ম পড়ছিলাম যে এসএলএ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন।
যে মানুষ একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখে, আমি ইংলিশ রিলেটেড বলতেছি। সো এই নামে একটা ডিপার্টমেন্টই আছে। অর্থাৎ দেখা গেছে যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, যে এক একটা কোর্স পড়ছি, সেই কোর্সের নামে একটা ডিপার্টমেন্ট আছে। সো এটার কারণ হচ্ছে যে তোমার স্পেশালাইজেশন, তুমি নির্দিষ্ট এরিয়াতে মাস্টার্স করতে চাও, তারপরে হয়তো পিএইচডি করতে চাও, তোমার ফিল্ডটা খুব বেশি ন্যারো হতে থাকবে। তো এই ক্ষেত্রে তোমার ইন্টারেস্টটা ইম্পর্টেন্ট, যে তোমার যেসব কোর্স পড়াচ্ছে, আন্ডার গ্রাডে যে কোর্সগুলো পড়া হচ্ছে, সেটার মধ্যে তোমার কোন কোর্সটা বেশি ভালো লাগে বা কোন এরিয়াতে তোমাকে বেশি ইন্টারেস্ট করে। এরপরে তুমি ইউএসএর ইউনিভার্সিটিগুলোতে দেখলা যে এই কোন কোন এরিয়ার উপরে মাস্টার্স অফার আছে বা পিএইচডি অফার হচ্ছে, তারপরে সেগুলো খুঁজতে হবে। এরপরে তোমার সিজিপিএ, তোমার তো অনেক ধরনের টেস্ট দিতে হবে, যেমন টোফেল এবং জিআরই দিতে হয়। এগুলো দেওয়ার পরে স্কোর হাতে পাওয়ার পরে স্কোরগুলোকে আবার ম্যাচ করতে হবে, যে আমি যে স্কোরটা পেলাম এই স্কোর দেখে অ্যাপ্লাই করতে পারবো, আমার অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি ফিল আপ করে। সো সেটা বুঝে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেন তোমার নির্ভর করবে যে কোন ইউনিভার্সিটিটা তোমার জন্য বেস্ট। সো এখানে এই জন্য ইম্পর্টেন্ট যে তোমাকে সবসময় এই যে হার্ভার্ড, অক্সফোর্ড এগুলো খুঁজতে হবে না। তোমাকে খুঁজতে হবে যে কোনো একটা ইউনিভার্সিটি, সেটা মিড লেভেলের হলেও হবে, এবং সেখানে তোমার অ্যাডমিশন ক্রাইটেরিয়া ম্যাচ করে, এবং সেখানে তুমি অ্যাপ্লাই করলে তোমার ভর্তি হওয়ার সম্ভাবনা আছে, কারণ অ্যাপ্লিকেশন করতেও কিন্তু অনেক টাকা লাগে। অ্যাডমিশন ফি হয়তো কোথাও $50, $60, $85, মানে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতেই তোমার 8-10 হাজার টাকা খরচ হয়ে যায়, অ্যারাউন্ড $100 খরচ হয়। তো তোমাকে হিসাব করে অ্যাপ্লাই করতে হবে, তুমি মন চাইলেই 8টা-10টা ইউনিভার্সিটিতে বেশি অ্যাপ্লাই করতে পারবে না। 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলে 1 লাখ টাকা খরচ হবে, এটাও কিন্তু এক্সপেন্সিভ। সো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, তোমার সার্চ প্রসেসটা ইম্পর্টেন্ট, এবং এমন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে যেখানে তুমি যদি এখন সার্চ দাও, ধরো লিখলা যে হার্ভার্ড ইউনিভার্সিটি, তাই তো, এখানে দেখবা যে অ্যাকসেপ্টেন্স রেটটা কত। হার্ভার্ডে দেখবা 5%, 10%-এর নিচে। অর্থাৎ 100 জন অ্যাপ্লাই করলে 5 জনের অ্যাপ্লিকেশন তারা গ্রান্ট করে। তো তোমার এমন জায়গায় অ্যাপ্লাই করা উচিত যেখানে অ্যাকসেপ্টেন্স রেটটা একটু বেশি, যেমন 40% বা 50% বা 80%। কারো যদি সিজিপিএ খুব ভালো হয়, স্কোর খুব ভালো আসে, তাহলে সে ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেই পারে। বাট যাদের স্কোর অ্যাভারেজ, যাদের রেজাল্ট অ্যাভারেজ, তার কি করা উচিত? অ্যাভারেজ টাইপ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত, এবং যেখানে অ্যাকসেপ্টেন্স রেটটা বেশি। এটা অনলাইনে এমনি সার্চ দিলেই পাওয়া যায়, যে অ্যাকসেপ্টেন্স রেট অফ দ্যাট ইউনিভার্সিটি, মিশিগান ইউনিভার্সিটি বা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। তো যে ইউনিভার্সিটি, যেসব ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স রেট বেশি, এবং ওরা কিন্তু যা অ্যাকসেপ্টেন্স রেট তাই দেখাবে, একটাও কম বেশি দেখাবে না। অনেক ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্টেন্স রেট 85%, 90%, মানে 100 জন অ্যাপ্লাই করলে 90 জনই চান্স পায়। সো তোমার উচিত হবে যে কিছু কিছু জায়গায়, আমার এখানে একটু ইলেকট্রিসিটি চলে গেছে, কিছু কিছু জায়গায় যে অ্যাকসেপ্টেন্স রেট যেগুলোতে বেশি সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে, আবার কিছু কিছু যেগুলো একটু হায়ার লেভেলের সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে, যাতে করে তোমার দুই দিক থেকেই সম্ভাবনা থাকে। তো অনেকেই ভুল করে, দেখা যায় যে টপ লেভেলের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে, দেখা যায় যে তাদের একটা আর্থিক খরচ হয় ঠিকই, অ্যাডমিশন পায় না, বা অ্যাডমিশন পেলেও স্কলারশিপ পায় না, আসলে তো আলটিমেটলি যেতে পারবে না। স্যার এই এখানে জন্য একটা জিনিস অ্যাপ্লিকেশন। যুক্ত করতে চাচ্ছি স্যার, যে আপনার কথা থেকে আমরা বুঝতে পারছি যে ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অ্যাকর্ডিং টু দ্য অ্যাকসেপ্টেন্স রেট অ্যান্ড সাম ক্রাইটেরিয়াস। কিন্তু এখানে স্যার একটা প্রশ্ন জাগে স্যার, যেহেতু আপনি প্রত্যক্ষ স্যার এখান থেকে যে স্কলারশিপের ব্যাপারে যেগুলো বললেন স্যার, কি কি স্কলারশিপ স্যার আমাদের কাছে অ্যাভেলেবল স্যার? আমরা শুনেছি যে, আমরা জানি যে আপনি ফুল ব্রাইট স্কলারশিপে গিয়েছিলেন। আমরা যে এই সমস্ত ইউনিভার্সিটি গুলোতে যে অ্যাপ্লাই করব বা অ্যাপ্লাই এর সুযোগ পাবো, তো তারপরে স্যার আমরা কি কি স্কলারশিপ পেতে পারি বা কি কি স্কলারশিপের ভিত্তিতে আমরা যেতে পারি স্যার ইউএসএ তে? এই স্কলারশিপ গুলো নিয়ে যদি বলতেন স্যার। এখন আমার যেটা আসলে ফুল ব্রাইট স্কলারশিপটা হচ্ছে তাদের জন্য যাদের 2 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স। তুমি এখন মাস্টার্সের জন্য ফুল ব্রাইট স্কলারশিপটা হচ্ছে যে যারা অ্যাটলিস্ট 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, এবং যাদের
একটু এক্সট্রা কারিকুলার, একটু এক্সট্রা অর্ডিনারি ব্যাপার আছে। যেমন আমি যে স্কলারশিপে গেছি এটা ইংলিশ টিচারদের জন্য ছিল, এবং এটা বাংলাদেশ থেকে মাত্র 2 জন যায় প্রত্যেক বছরে, অথচ অ্যাপ্লাই করে অনেকেই। আবার তোমার ওই যে মাস্টার্সের প্রোগ্রাম যেটা ছিল সেখানে মনে হয় 8 জন ছিল, অথচ অ্যাপ্লাই করে হয়তো বেশ কয়েক হাজার। তো তোমার এমন ধরনের স্কলারশিপে ট্রাই করতে হবে যেগুলোতে তোমার হওয়ার সম্ভাবনা বেশি। ফুলব্রাইট স্কলারশিপ হচ্ছে হাইলি কম্পিটিটিভ স্কলারশিপ। এখানে আমি যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট তাদের আমি কখনোই সাজেস্ট করব না যে এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য, কারণ এটা হবে না। হয়তো তোমার একটা অ্যাপ্লিকেশন করতে অনেক সময় লাগে, অনেকগুলো এসে লিখতে হয়, স্কোর সাবমিট করতে হয়। তো যাদের আসলে এক্সপিরিয়েন্স আছে, 2 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এবং যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অনেক আছে, যাদের সিজিপিএ অনেক ভালো, আহ, তাদের জন্য এই স্কলারশিপটা। তো ইউএস এর স্কলারশিপটা এটা হলো যে তুমি স্কলারশিপের খোঁজ আগে কখনোই পাবা না। প্রত্যেক ইউনিভার্সিটিতে তুমি স্কলারশিপ পাবা কি পাবা না এটা নিশ্চয়তা পরে পাবা। এটাই হচ্ছে একটু ডিফারেন্স অন্যান্য দেশের স্কলারশিপের থেকে। ইউএস এর স্কলারশিপ গুলো একটু ভিন্ন ধরনের, কারণ এখানে আগে অ্যাডমিশন নিতে হয়। আমি যে বললাম যে আমি হয়তো 10টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলাম, দেখা গেল আমি 5টা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন কনফার্মেশন পেলাম যে হ্যাঁ আমি আই এম এলিজিবল টু গেট অ্যাডমিটেড, এবং আমি অলরেডি তাদের ওখানে অ্যাডমিটেড হয়ে গিয়েছে। এরপরে এই 5টা ইউনিভার্সিটির মধ্যে থেকে সাপোজ হয়তো বা আমি একটা বা 2টা ইউনিভার্সিটি থেকে ফান্ড পেতে পারি। ফান্ডটা কিরকম, যে তাদের ওখানে যে অ্যাপ্লিকেশন অ্যাডমিশনের সময় যে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম সেখানে আমি স্কলারশিপের জন্য লিখেছিলাম, এবং ওই বেসিসে হয়তো কোনো টিএশিপ মানে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, অথবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক যেটা অফিসে বসে করতে হবে, অথবা কোনো রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আমি পেয়েছি, এই বেসিসে স্কলারশিপটা দেওয়া হয়। এবং এটা এরকম যে আমি যদি টিএশিপ করি তাহলে হয়তো আমাকে মাসে একটা হয়তো $2,000 দেওয়া হবে, একটা কথা। এবং এর বিনিময়ে আমার টিউশন ফিটা ওয়েভার হবে। সাপোজ আমার বাৎসরিক টিউশন ফি এই 30,000, বাৎসরিক না, হয়তো এক সেমিস্টারে $30,000, এটা আমার মাফ হয়ে যাবে। মানে আমি যখন টিএশিপ পাবো অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পাবো তখন আমার টিউশন ওয়েভার, অর্থাৎ ইউএসএর স্কলারশিপটা হলো প্রথমে অ্যাডমিশন নিতে হবে, তারপরে অটোমেটিক্যালি সেই অ্যাপ্লিকান্টের অ্যাপ্লিকেশনটা এই যে টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের জন্য কাউন্ট হবে। এবং সে যদি কনসিডার হয় যে সে টিএশিপ পেয়েছে, কোনো টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, ক্লাস নিতে হবে, কিন্তু তাকে আন্ডার গ্রেডের ক্লাস নিতে হবে, তো তাহলে তার টিউশন ওয়েভার হবে। সো এটাই কিন্তু জটিল প্রসেস। অন্যান্য স্কলারশিপে যেটা হয়, ইভেন ফুল ব্রাইট স্কলারশিপে হয়, ওরা আমাদের মাসে মাসে টাকা দেয় এবং আমরা ওই টাকায় চলি, এবং বিনিময়ে আমাদের টিচিং করতে হতো। যেমন আমিও আন্ডারগ্রেডের ক্লাস নিতাম, আবার ক্লাসও করতাম, মানে সামটাইমস টিচার সামটাইমস স্টুডেন্ট এরকম, কখনো লেকচার দিচ্ছি আবার কখনো লেকচার শুনছি এরকম। মানে এখানে ইউএসএ তে কখনোই তোমাকে বসে থেকে স্কলারশিপ দেবে, বসে থেকে তুমি টাকা উঠিয়ে পড়াশোনা করবে এরকম না। তোমাকে পরিশ্রম করে মোটামুটি ইউনিভার্সিটি জব যেগুলো আছে ওগুলো করতে হবে, এবং ওগুলো পাবা কিনা সেটা তো সবাই করতে চায়, সেখানেও একটা কম্পিটিশন হয়। অর্থাৎ 8 থেকে 10টা ইউনিভার্সিটিতে যদি আমি অ্যাপ্লাই করি সেখানে আমার কনফার্ম যে আমি 4 থেকে 5টা ইউনিভার্সিটিতে হয়তো অ্যাডমিশন পাবো, অথবা সবগুলোতে পেতে পারি। সেখান থেকে হয়তো বা 2-1টা ইউনিভার্সিটি আমাকে ফান্ড দিতে পারে, এই যে টিএশিপ, তখন আমি হয়তো সেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলাম, তাহলে আমি স্কলারশিপটা পেলাম। অর্থাৎ এখানে মানে একটাতে অ্যাপ্লাই করলাম একটাই হয়ে গেল ঠিক এরকম না, অনেক জায়গায় অ্যাপ্লাই করতে হয়, অনেক জায়গায় অ্যাডমিশন মিস হয়, অ্যাডমিশনের মধ্য থেকে আবার সব ইউনিভার্সিটি হয়তো স্কলারশিপ দেবে না, হয়তো 2-1টা ইউনিভার্সিটি দিতে পারে। আসলে খুবই চাই এরকম সম্ভব না ইউএসএ তে, এবং এটা কারো ক্ষেত্রে হয় না। হয়তো লাকিলি কিছু মানুষের ম্যাচ করে এবং কিছু মানুষের ম্যাচ করে না। এবং কোন ইউনিভার্সিটিতে পড়লাম এটাও মোটেও ইম্পর্টেন্ট না ইউএসএ তে। ইম্পর্টেন্টটা হচ্ছে যে কোন ইউনিভার্সিটি। হুমায়ুন,
সো এখন জি স্যার, ধন্যবাদ স্যার। আমরা আমরা বুঝতে হয়তো বা নেক্সট স্টেপ গুলোতে ডিটেলসে যেতে পারি। হ্যাঁ, জি স্যার, নেক্সট তোমার স্যার এখানে একটা কোয়েশ্চেন বলতে চাই স্যার, সেটা হচ্ছে গিয়ে আমরা ধন্যবাদ স্যার অনেক, যে আপনি আপনার কথা থেকে স্যার সবাই খুব ভালোভাবে বুঝতে পারছে এবং আমরা অনেক কমেন্ট পাচ্ছি যে খুব ভালো লাগছে সবারই দেখে। তো এখানে অনেকেই কমেন্ট করেছেন, যেহেতু স্যার স্কলারশিপ নিয়ে কথা বলছিলাম, স্কলারশিপ নিয়ে একটি প্রশ্ন নিতে চাই। প্রশ্নটি সাদিয়া আঞ্জুম, অনন্যা করেছে, রাকিব রহমানও করেছে, যে স্যার আমরা তো বর্তমানে অনেকে স্যার মেরিটাইম ব্যাকগ্রাউন্ডে যারা পড়ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে, এছাড়াও আমরা তো দেখছি যে আপনি বললেন সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে শিক্ষার্থীর স্কলারশিপ অপরচুনিটির জন্য। তো কি স্যার মেরিটাইম ব্যাকগ্রাউন্ডে কি স্যার বিশেষ কোনো স্কলারশিপ আছে বা বিশেষ কোনো সুবিধা পাবে? এবং এই ক্ষেত্রে না না, এটা আর সবার জন্য। আমি জি স্যার বলুন স্যার। হ্যাঁ, এটা এটা সবার জন্য। এটা এমন না যে শুধু স্টেমের জন্য। আমি তো ইংলিশে, আমি তো আর্টসের স্টুডেন্ট ছিলাম। তো আমিও তো একটা স্কলারশিপ করে আসলাম। তো এমন না যে এটা শুধু সায়েন্সের জন্য, এটা আর্টস যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের জন্য। তো তোমার ম্যারিটাইম সাবজেক্টের জন্য তোমার ওই ধরনের স্কুল খুঁজে বের করতে হবে। যে কেউ যদি নেভাল আর্কিটেকচারের হয় তো নেভাল আর্কিটেকচার খুঁজতে হবে, কেউ যদি এমবিএ করতে চায় তো তার এমবিএ খুঁজতে হবে। তো ওই ধরনের ইউনিভার্সিটি তো আছেই। আমাদের তো ম্যারিটাইম রিলেটেড একজন টিচার আছে, যে মারুফা ইসহাকও, ওল্ড ডমিনিও ইউনিভার্সিটিতে আছে ভার্জিনিয়াতে। তো সে কিন্তু পিএইচডি প্রোগ্রামে গিয়েছে এবং ফুললি ফান্ডেড প্রোগ্রাম, 4 বছরের জন্য, তার 1 বছর হয়ে গেল অলরেডি, ওশানোগ্রাফি। সো ম্যারিটাইম রিলেটেড সাবজেক্ট কোন কোন ইউনিভার্সিটিতে আছে এটা তোমাকে খুঁজে বের করতে হবে। তো এটা কিভাবে খুঁজে বের করবে? এটা এমনি সার্চ দিলেও পাওয়া যায়, অথবা আমি যেটা বললাম এই যে www.grad গ্র্যাড, যেটা তারপরে SCHOOLS গ্র্যাড স্কুলস দেন .com, এখানে যদি আমরা যাই তো সেখানে গিয়ে আমি অটোমেটিক্যালি ওই যে ম্যারিটাইম 1 by 1 ওখানে অপশন আছে, যে আমি গ্রাজুয়েট চাই না আন্ডার গ্রাজুয়েট চাই, তারপরে আমি আন্ডার গ্রেডে কোন এরিয়াতে চাই, কোন স্কুলে চাই। স্কুল বলতে আমরা একটা ফ্যাকাল্টির মতো বুঝি। এছাড়াও আরেকটা ভালো অপশন হচ্ছে যে এখানে ইউএস এম্বাসি অনেকগুলো ইভেন্ট অর্গানাইজ করে। সেটা হচ্ছে ইউএস এম্বাসি বাংলাদেশ, ফেসবুকে তাদের একটা পেজ আছে, এবং এটা কিন্তু ডাইরেক্ট ইউএস এর যে এম্বাসি, যেটা আমাদের ওটা কোথায়, আমাদের জায়গাটার নাম ভুলে গেলাম, যদি আমি ওখানে ওরিয়েন্টেশনেও গিয়েছিলাম, নতুন বাজারে, যেটা নতুন বাজারের পাশে, নতুন বাজারে যে মোড়টা আছে, তো ওখানে ওদের একটা সেন্টার আছে। এই সেন্টারে এখন তো এখন মনে হয় ওরা অনলাইনে ইভেন্ট করে। ওদের কিছু এক্সপার্ট আছে যারা আসলে সরাসরি স্টুডেন্টদেরকে হেল্প করে, যে কিভাবে ইউনিভার্সিটি চুজ করবে, কিভাবে ফিনান্সিং এর হেল্প নেবে, এবং এই জন্য তাদেরকে কোনো কিছু পে করতে হয় না, কারণ এটা এম্বাসি তাদেরকে স্পন্সর করে। সো হায়ার এডুকেশনের জন্য আমরা যেন কোনোভাবেই কোনো এজেন্সির কাছে না যাই, কারণ এজেন্সি কিন্তু হয়তো আশা দিয়ে অনেকে আসলে প্রতারণার শিকার হয়। সো ইউএস এম্বাসি এডুকেশন ইউএসএ বাংলাদেশ নামে একটা পেজ আছে ইউএস এম্বাসির, এবং সেই পেজে তারা কিন্তু বিভিন্ন ধরনের ইভেন্ট অর্গানাইজ করে। যেমন হাউ টু সার্চ দ্য ইউনিভার্সিটি, যেমন আমি যদি ওদের ইভেন্টের বলি, আমি কিছুক্ষণ আগে ওদের ওয়েবসাইটটা আমি চেক করলাম, কারণ ওদের ইভেন্টে আমি মাঝে মাঝে যেতাম। সো এই যে 23 জুন, আজকে তো 20 তারিখ, 23 তারিখে কিন্তু তাদের একটা ইভেন্ট আছে যেটা অনলাইনে তারা অর্গানাইজ করছে। সেখানে একদম ইউএস এম্বাসির লোকজন তারা অ্যাডভাইস করবে যে কিভাবে এদের অ্যাক্টিভিটি এ বলছে, মানে কিভাবে আমরা এই সার্চ প্রসেসটা করব। সো তারা আরো ডিটেলসে বলবে, আমি যে কথাগুলো বলছি এগুলোই বলবে, যে কিন্তু তারা হয়তো আর একটু গাইডলাইন সহ আরো ডিটেল 1 ঘন্টার মেবি একটা প্রোগ্রামে শুধু বলবেই যে কিভাবে ইউনিভার্সিটি সার্চ করতে হয়, কিভাবে ফাইন্যান্সিং করতে হয়। সো এই ইভেন্টগুলোতে পার্সোনালি যেতে পারলে ভালো, অথবা এখন তো আসলে তারা অনলাইনে করছে জুমে বা অন্য কোনো হয়তো ফেসবুক লাইভে, তো সেগুলো দেখা যায়। যেমন জিআরইর টিপ এবং স্ট্র্যাটেজি নিয়ে তাদের একটা ইভেন্ট আছে 24 জুনে। হয়তো টোফেল কিভাবে দেবো, দেখা যায় যে কেউ একজন জিআরই দিয়েছে, হয়তো জিআরইর কোনো টিচার এক্সপার্টকে নিয়ে এসে কিছুক্ষণ লেকচার দেওয়া। এবং এগুলো কিন্তু জাস্ট ফর মানে কি বলবো, যে ওয়েলফেয়ার অফ এনিওয়ান, এটা যেই হোক না কেন, বাংলাদেশের যে কেউ তাদের এই ফ্যাসিলিটিটা রেজিস্ট্রেশন করে অ্যাক্সেস করতে পারবে। একটু গিয়ে ওদের সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরে ওই ইভেন্টগুলো অর্গানাইজ করা যাবে। সো এরকম আরো সাইট আছে আসলে,
এগুলো এখন অনলাইনের যুগ, তো অনলাইনে সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায়। যে ইউএস এর এডুকেশন নিয়ে যদি আমি সার্চ দিই যে এডুকেশন ইউএসএ স্মল লেটার সব .state.gov বলতে গভ, এডুকেশন ইউএসএ .state.gov, এটা হচ্ছে ওদের এক সাইট। এডুকেশন ইউএসএ সম্পর্কে সব তথ্য সেখানে দেওয়া আছে। আমরা যে 5টা স্টেপ নিয়ে আলোচনা করব প্রত্যেকটা স্টেপ সুন্দর করে বলে দেওয়া আছে। এবং কোনো একটা ইভেন্ট, এই যে আমি ইভেন্টের কথা বলছি, এই ধরনের ইভেন্ট যেমন ফুল ব্রাইটের যে তুমি প্রশ্ন করলে, ফুল ব্রাইট নিয়ে ওদের একটা ইভেন্ট মেবি আছে 22 তারিখে, অর্থাৎ একদিন পরে। সো ওখানে তারা গাইডলাইন দেবে কিভাবে ফুল ব্রাইটের অ্যাপ্লাই করতে হবে, তো ফুল ব্রাইটের ফ্যাসিলিটি কি কি। তো যেহেতু এখানে তোমরা অনেকেই ফ্রেশার ক্যান্ডিডেট, আমি বলবো ফুল ব্রাইট তোমাদের জন্য না, তোমাদের জন্য মাস্টার্সের প্রোগ্রাম। এবং এই মাস্টার্সের প্রোগ্রামে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে ফিনান্সিং এর যে কথা বলছো, আসলে পিএইচডি তে ফান্ডিং পেতে খুব সুবিধা হয়, কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে ফান্ডিং পাওয়াটা একটু চ্যালেঞ্জিং। মাস্টার্সে তোমার অ্যাডমিশন পাওয়া সহজ, যে তোমার যা আছে, তোমার যদি জিআরই স্কোর থাকে, টোফেল স্কোর থাকে, মিনিমাম যেটা টোফেলে 80 লাগে, 80 লাগে 120-এর মধ্যে, এবং জিআরইতে 300 পেলেই হয়, 360-এর মধ্যে। সো তো এই স্কোর যদি তোমার মিনিমাম থাকে, এটা দিয়েই মাস্টার্সে ইজিলি অ্যাডমিশন পাওয়া সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে যে ফান্ডিং পাবা কিনা। ফান্ডিং পাওয়ার জন্য তোমাকে অবশ্যই টিএশিপ অথবা আরএশিপ, যেটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, এগুলো পেতে হবে। এখন এগুলো তো আর সবাই পাবে না। এই জন্য এটা কি দেখা হয়, একটা হলো হ্যাঁ স্কোর দেখা হয়, আর একটা হচ্ছে তোমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো দেখা হয়, যে তুমি কি খালি পড়াশোনাই করছো নাকি তোমার একটু কো কারিকুলার অ্যাক্টিভিটি আছে, যে তুমি কনফারেন্স সেমিনারে গেছো কিনা, কোথাও কোনো পেপার প্রেজেন্ট করছো কিনা। সো বেসিক্যালি হায়ার এডুকেশন কারা নাই, যারা মূলত টিচিং এ স্কলারলি কোনো রিসার্চ পজিশন চাই, সেই ক্ষেত্রে তোমার যদি কোনো লেখা থাকে, জার্নালি আর্টিকেল থাকে, এটা আসলে খুবই চ্যালেঞ্জিং তোমাদের জন্য। হয়তো আমাদের জন্য এটা ইজি, যেহেতু আমরা যারা টিচিং এ আসি আমাদের অনেক রিসার্চ আমরা এমনিতেই করি। তো আমাদের জন্য এগুলো সুবিধা, যে রিসার্চ করা বা আর্টিকেল থাকা, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকা, সেটা লেখালেখি হতে পারে, কোথাও পোস্টার প্রেজেন্টেশন হতে পারে, তুমি কোথাও ডিবেট করো, কোনো কিছু করো। সো স্টুডেন্ট লাইফ থেকে একটু কারিকুলারের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটি করাটা ভালো। এখানে সিজিপি একটা ফ্যাক্টর, এখানে তোমাকে যে রেফারেন্সটা দিচ্ছে যে প্রফেসর, সেই প্রফেসরের রেফারেন্সের কথাবার্তাগুলো কেমন, সেটাও ইম্পর্টেন্ট। এগুলোর উপর ভিত্তি করে তোমার স্কলারশিপটা ডিপেন্ড করে। এবং এটা নিশ্চিত থাকো যে বাংলাদেশ থেকে যারা যায়। এখানে একটা জিনিস যুক্ত করতে চাচ্ছি স্যার, যদি স্যার অনুমতি দেন। সেটা হচ্ছে গিয়ে স্যার, আমরা আমরা বুঝতে পারছি স্যার আপনার কথা থেকে যে আই হ্যাভ টু চুজ দ্য ইউনিভার্সিটিজ অ্যাকর্ডিং টু মাই অ্যাবিলিটি অর মাই ক্রাইটেরিয়াস। কিন্তু স্যার এইটার থেকেই স্যার অনেকে জানতে চাচ্ছে যে জিমেট, জিআরই বা আইএলস টা নিয়ে যদি স্যার কিছু বলতেন, এটাতে স্কোরটা কত লাগবে এবং কিভাবে প্রিপারেশন নেব, এই নিয়ে প্রশ্ন করেছে স্যার আমাদের কাছে রেজওয়ানা বুশরা এবং রাকিব রহমান। এটা নিয়ে জানতে চাচ্ছি, এবং ইমরান হাসানও জানতে চাচ্ছে যে জিআরইর ব্যাপারে স্যার কিছু জানতে চাচ্ছে স্যার। এই ব্যাপারে স্যার যদি কিছু হ্যাঁ, বলতেন, এবং স্কোরটা কত থাকতে হবে। আচ্ছা, স্কোরটা মিনিমাম তোমার টোফেল বলি, এটা হলো যে তোমার 2টা রিকোয়ারমেন্ট থাকে, যে কিছু কিছু ইউনিভার্সিটি জিআরই চায়, কোনো কোনো ডিপার্টমেন্ট আবার চায় না। যেমন ইকোনমিক্সে যারা যায় ওদের জিআরই লাগে না, হয়তো যারা এমবিএ তে যায় তাদের জিম্যাট লাগে, আবার যারা আমাদের মতো নর্মাল যারা সায়েন্স আর্টস যারা, তো তাদের ক্ষেত্রে জিআরই লাগে। সো প্রথমে যদি যায় যে আইএলস বা টোফেলের কথা যদি বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, তো ইউএস এর ক্ষেত্রে যেটা হয় যে তোমার ওরা বেসিক্যালি টোফেলটা বেশি অ্যাকসেপ্ট করে। বেশি বলতে আমি বোঝাচ্ছি যে এমন কোনো ইউনিভার্সিটি নাই যে যারা টোফেল অ্যাকসেপ্ট করে না, কিন্তু ইউএসএ তো অনেক ইউনিভার্সিটি আছে যারা আইএলস করে না। তো এই জন্য তোমাকে কেউ যদি বলে যে আমি কোনটা দিব, আইএলস দিব না টোফেল দেবো, সেই ক্ষেত্রে তোমার টোফেলটা অলওয়েজ বেটার আর কি আইএলস এর ক্ষেত্রে, কারণ টোফেল সব জায়গায় অ্যাকসেপ্টেড হয়। এখন তো থাকে যে রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিং, তো এখানে প্রত্যেকটা সেকশনে 30 করে মার্কস আছে। সো সব মিলে 120 নাম্বার, 120-এর মধ্যে মিনিমাম 80 পেতে হয়।
হুম। আবার কিছু কিছু জায়গায় বলা আছে যে মিনিমাম হয়তো 18 বা 20 নিচে পাওয়া যাবে না, এরকম বলে দেওয়া থাকে। আইএলটিএস যেমন বলা থাকে কোনো ব্র্যান্ডে 6.5 এর নিচে পাওয়া যাবে না। সো ইউএসএ তে যেটা দেখা যায় যে টোফেল আমি সাজেস্ট করব টোফেল দেওয়ার জন্য, কারণ আইএলটিএস এ তারা 7 চায় কিন্তু টোফেলে তারা 80 চায়। আইএলটিএস এ 7 তোলার থেকে টোফেলে তোমার 80 পাওয়া অনেক সহজ। টোফেলের শুধু একটা ডিফারেন্স হচ্ছে যে এটা পুরোটাই কম্পিউটার বেসড একটা এক্সাম। তো আমি যদি স্টেপ বাই স্টেপ যাই, টোফেলে 4টা স্টেপ আছে। ধরো রিডিং কম্প্রিহেনশন। সো রিডিং কম্প্রিহেনশনে তোমার এখানে 3টা, আমার সময় 4টা ছিল, আমি 4টা কম্প্রিহেনশন পেয়েছিলাম এবং সেখানে টাইম ছিল 80 মিনিটস। 80 মিনিটসের মধ্যে তোমার 4টা কম্প্রিহেনশন পড়তে হবে, 1 বাই 1 এগুলো আসবে এবং এক একটা কম্প্রিহেনশনে অ্যারাউন্ড 12 to 13 কোশ্চেন থাকে। সব মিলে হয়তো 40, 42 বা ইভেন কম্প্রিহেনশন বেশি হলে 50টা প্রশ্ন থাকতে পারে। তো এগুলো হলো যে এই জন্য তোমার প্রচুর পরিমাণ রিডিং প্র্যাকটিসের দরকার হয়, কারণ এত অল্প সময়ে তোমার একটা কম্প্রিহেনশন পড়ে এতগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়া, এগুলো সব হচ্ছে এমসিকিউ বেসড অ্যান্সার। ধরো তুমি একটা কম্প্রিহেনশন দিলো, কম্প্রিহেনশনটা আগে আসবে, পরে প্রশ্নগুলো 1 বাই 1 আসবে, একটা ক্লিক করলে আরেকটা আসবে স্টেপ বাই স্টেপ। তো সেই ক্ষেত্রে হলো কি যে এই কম্প্রিহেনশন স্কিলের জন্য তোমার টোফেলের জন্য একটু প্রিপারেশন দরকার হয়, 3-4 মাস তো মিনিমাম লাগবে। যারা ইংলিশের স্টুডেন্ট তাদের জন্য অত লাগে না। যেমন আমি হয়তো হুটহাট বসে পরীক্ষা দিয়ে দিছিলাম, আমার হাতে অত সময় ছিল না। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, যেহেতু ইংলিশের স্টুডেন্ট যারা, তাদের জন্য টোফেল আইএলটিএস এগুলো সহজ। বাট যারা ইংলিশের স্টুডেন্ট না, অন্য কোনো সাবজেক্টের, তাদের বেশিরভাগেরই আমি মনে করি 3-4 মাসের একটা সময় লাগবে এবং বেশ প্র্যাকটিস লাগবে, অনলাইনে প্র্যাকটিস করতে হবে। কোন ধরনের, এই ধরনের কিছু বই পাওয়া যায়। সব থেকে ভালো হয় যে টোফেলের জন্য যদি তোমরা এই যে অনলাইন কিছু অ্যাক্সেস আছে, যেমন ম্যাগুসের কিছু সফটওয়্যার আছে, ওগুলো কেনা যায়, কিনে একদম রিয়েল এক্সামের মতো রিয়েল প্র্যাকটিস করা যায়। বাজারে কিছু বইও পাওয়া যায়, সেগুলো বাজারে না শুধু অনলাইনেও পাওয়া যায়। তুমি যদি সার্চ দাও যে টোফেলের বই, তুমি টোফেলের সাইটে যাও, দেখবা যে ওই টোফেলের অনেক ম্যাটেরিয়াল সেখানে দেওয়া আছে। এবং টোফেলের যে এক্সাম সম্পর্কে জানতে চাচ্ছ, তুমি যে ইটিএস টোফেল, জাস্ট টোফেল লেখো, গুগলে লিখো যে টোফেল ইটিএস লিখলে হয়। ইটিএস মূলত এটা পরীক্ষাটা কন্ডাক্ট করে, ওদের ওয়েবসাইটে সব অনেক ম্যাটেরিয়াল, ফ্রি ম্যাটেরিয়াল আপলোড করা আছে, পরীক্ষার ফরম্যাট কি সেটা বলা আছে। তো আমরা বললাম যে রিডিং কম্প্রিহেনশন বললাম, এরপরে তোমার লিসনিং আসছে। সো লিসনিং এ যেটা হয় মূলত লেকচারগুলো তোমার ইউনিভার্সিটি বেসড, ইউনিভার্সিটি রিলেটেড কনভারসেশন, যে হাট বাজারে গিয়ে যে কনভারসেশন সেগুলো থেকে কোনো কোশ্চেন আসে না। হয়তো ইউনিভার্সিটির কোনো প্রফেসর লেকচার দিচ্ছেন, ইউনিভার্সিটির 2জন স্টুডেন্ট ইউনিভার্সিটির কোনো ইস্যু নিয়ে কথা বলছে, সেগুলোর উপর বেস করে লিসনিং প্রশ্নগুলো আসে। তো এখানে লিসনিংয়েও প্রায় 1 ঘন্টার মতো সময় নেয় এবং এখানেও 30-40টার মতো প্রশ্ন থাকে, 30 নাম্বারস। এবং এখানে একটা ডিফারেন্স হচ্ছে যে আইএলটিএস এ তোমার যেটা হয় যে তুমি লিসনিং শুনে শুনে অ্যান্সার লিখতে পারবা, বাট টোফেলে যেটা হয় তোমার লিসনিং যখন চলবে 4-5 মিনিট লিসনিং চলবে, প্রশ্নগুলো পরে আসবে। ধরো ইউনিভার্সিটি প্রফেসর লেকচার দিচ্ছে, 4 মিনিট 5 মিনিট একটানা লেকচার চলবে, এক্ষেত্রে তুমি যেভাবে ক্লাস নোট নাও ক্লাসে, ঠিক ওইভাবে নোট নিতে হবে মেইন পয়েন্টের। আর বেশি নোট নিলে দেখা যাবে যে তুমি লেকচারই নিতে পারতেছো না। জাস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর নোট নিতে হবে, যাতে করে কোনো কিছু, যাতে করে সামারিটা মাথায় থাকে এবং এই বেসিসের উপর প্রশ্নগুলো তারপরে আসবে। হয়তো একটা 5 মিনিটের রেকর্ডিং তারা চালালো, তারপরে হয়তো 10-12টা প্রশ্ন আসলো। তো এটা একটু অনেকই চ্যালেঞ্জিং মনে করে, এবং এটা সাথে যতটা মানে ফ্যামিলিয়ার হওয়া যায় টেস্ট দিয়ে, যত বেশি মানে অ্যাডজাস্ট করা যায় এই সিস্টেমের সাথে, তত ভালো। শুরুতে দেখা যাবে অনেকেই লিসনিং এ খুব খারাপ করে, কারণ আমাদের দেশে তো লিসনিং এর খুব একটা অপরচুনিটি নাই। কিন্তু এটা স্লোলি প্র্যাকটিস করলে রেজাল্ট, প্র্যাকটিস করার পরে রেজাল্টের সাথে মিলিয়ে আস্তে আস্তে এটা করলে হয়তো একটা ইমপ্রুভমেন্ট হবে। এরপরে আছে রাইটিংও ওদের টোফেলের রাইটিংটা একটু ইন্টিগ্রেটিভ টাইপের, যে কিছু কিছু টপিক হয়তো যে একটা টপিক দেবে এমনিতেই লেখার মতো, আবার কয়েকটা টপিক আছে ইন্টিগ্রেটিভ বলতে বোঝাচ্ছি তারা হয়তো একটা কম্প্রিহেনশন দেবে, এই কম্প্রিহেনশন 3 মিনিটে করতে হবে। 3 মিনিট পরে একটা অডিও রেকর্ডিং আসবে, সেটা 2-3 মিনিট আমি শুনলাম, শোনার পরে একটা রাইটিং প্রশ্ন দেবে। অর্থাৎ আমাকে লিসনিং করতে হচ্ছে, আমাকে রিডিং করতে হচ্ছে, তারপরে আমাকে
রাইটিংয়ে যেতে হচ্ছে। হয়তো দেখা গেল যে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল যদি আমরা দিই, যে সাপোজ ইউনিভার্সিটিতে টিউশন ফি বাড়ানো হয়েছে। সো রিডিং প্যাসেজ আসলো যে টিউশন ফি কেন বাড়ানো হয়েছে, ইউনিভার্সিটির খরচ হয়েছে, এই ব্যাখ্যা করলো, সেই কম্প্রিহেনশনটা ব্যাখ্যা দিল যে এই কারণে আমরা স্টুডেন্টের টিউশন ফি বাড়িয়েছি। এরপরে লিসনিং যেটা আসলো, সেখানে দেখা গেল দুইজন স্টুডেন্ট কনভারসেশন হচ্ছে, তারা বলছে না এই টিউশন ফি বাড়ানো মোটেই ঠিক হয়নি, আমরা এটা কিভাবে পে করব, এটা আমাদের জন্য যারা পোর স্টুডেন্ট তাদের জন্য এটা অনেক ডিফিকাল্ট। এখন তোমাকে যে রাইটিং টপিক দিল, সেখানে বলবে যে এই যে টিউশন ফিটা বাড়ালো হলো, তুমি কি এটা সাপোর্ট করো নাকি সাপোর্ট করো না, বেসড অন তোমার ওই স্টুডেন্টরা কি বললো, বেসড অন তোমার রিডিং এ কি পড়লা, এই দুইটার উপর ভিত্তি করে তোমার আর্গুমেন্ট লিখতে হবে। মানে এখানে তোমার নিজে নিজে বানানোর কিছু নাই, তোমার লজিকটা কি, যে আসলে এটা ঠিক না ব্যাঠিক। অর্থাৎ তুমি যদি রিডিংটা ঠিক মতো না করো, তুমি যদি লিসনিংটা ঠিক মতো না শোনো, তাহলে রাইটিং এ গিয়ে তোমার একটা বিপদ হয়ে যাবে। তো এটাও বেশ চ্যালেঞ্জিং, কিন্তু এটা আসলে অত চ্যালেঞ্জিং না যদি তুমি একটু প্র্যাকটিস, শুরুতে যারা প্র্যাকটিস করবে তারা বেশ মানে দেখা যায় অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, এরকম কেন, বেশ ডিফিকাল্ট লাগে। কিন্তু এটা আস্তে আস্তে তোমার বিষয়গুলো, তুমি যদি 2-3 মাস প্র্যাকটিস করো, হয়তো 1 মাস পরে এগুলো ঠিক হয়ে যাবে। এইটা হচ্ছে রাইটিং এ বললাম আর কি। এবং রাইটিংটা কিন্তু কম্পিউটারে টাইপ করতে হয়, এবং এখানে কোনো বানান ভুলের কিন্তু কোনো অটো সাজেশন আসে না। সো যার জন্য একটু টাইপিং যাদের একটু ভালো, তাদের জন্য কিন্তু ভালো। আর যারা একটু টাইপিং এ দুর্বল, ওদের একটু টাইপ টু প্র্যাকটিস অল্প করে নেওয়া উচিত। এবং বানানটা লেখার পরে, এসেগুলো লেখার পরে একটু বানানটা খেয়াল করা উচিত, কারণ আমরা টাইপিং এ অনেক ভুল করি, হাতে লিখলে হয়তো অত ভুল করি না। তো এই তো হলো যে রিডিং, লিসনিং, রাইটিং, আর কি থাকলো, স্পিকিং। স্পিকিং এও অনেকেই দেখা যায় আইএলসে যেটা হয় যে তোমার একজন এক্সামিনার থাকে, এসে তোমাকে কোশ্চেন করে, বা ভাইভা বোর্ডের মতো হয়, ডাইরেক্ট অ্যান্সার দেওয়া যায়। কিন্তু টোফেলে যেটা হয় যে তোমার কম্পিউটার তোমাকে প্রশ্ন করে, এই যে হয়তো আমি তোমাকে দেখতেছি, তুমি আমাকে দেখতেছো, এরকম না, কম্পিউটার থেকে অটোমেটিক প্রশ্ন করে। এটা একটু আনন্যাচারাল। এবং তোমার ওই কানে যেটা ইয়ারফোন লাগানো থাকবে, ওখানে একটা স্পিকারের মতো লাগানো থাকে, তোমার মুখের সামনে থাকবে, ওখানে কথা বলতে হয়। তো অনেকেই এখানে আনকমফোর্টেবল ফিল করে, এবং দেখা যায় স্পিকিং এ ভালো, কিন্তু ওখানে টেস্ট দিতে গিয়ে স্পিকিং এ ভালো করে না। সো এটাও একটু বাসায় বসে একটু প্র্যাকটিস করা ভালো। এবং ওখানে কিন্তু টাইম ওঠে, ওই টাইমের মধ্যে তুমি কথা বললে বললা, না হলে কিন্তু না, আর রেকর্ড বন্ধ হয়ে যাবে। হয়তো 2 মিনিট সময় দিয়েছে, 2 মিনিট রেকর্ড হতে থাকলো, ওই 2 মিনিটের মধ্যে তুমি যা পারো বলো, কিন্তু তোমার আর বলার থাকলেও ও আর নেবে না, রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। ঠিক এরকম 6টা মনে হয় প্রশ্ন করে। সো ওখানেও কিন্তু একই টাইপের তোমাকে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করবে, যে এমন না যে তুমি মুখস্থ করে কোনো একটা বিষয় নিয়ে বলতে পারবা। আসলে খুব জেনারেল টাইপ প্রশ্ন করবে, যে তুমি কি খাও, তুমি কি করো, তুমি কোন সিনেমা পছন্দ করো, তুমি কোন খেলা দেখো, তুমি ফ্রি টাইম কিভাবে কাটাও। তো খুবই নর্মাল টাইপের ডিসকাশন টাইপের প্রশ্ন, যেগুলো নলেজ বেসড না, যেগুলো গল্প বেসড, যারা এমনি গল্প করে, গল্প করার মতো আর কি। এখানে তুমি কি বললা এটা ইম্পর্টেন্ট না, বাট তোমার ল্যাঙ্গুয়েজ, সেন্টেন্স স্ট্রাকচার, তোমার ভক্যাব, তোমার গ্রামার ভুল হচ্ছে কিনা, এগুলো দেখে। এই মোটামুটি টোফেলের স্ট্রাকচার। তো আমার সাজেশন হবে যে তুমি টোফেলের ইটিএস ওয়েবসাইটে যাও, তুমি লিখো গুগলে যে টোফেল, www.ets, এমনি টোফেল লিখলেও হবে, ইটিএস লিখলেও হবে। তো ওটা অটোমেটিক্যালি টোফেল জিআরই সব ম্যাটেরিয়াল চলে আসবে, ওখানে ডিটেলস দেওয়া আছে, অডিও ভিডিও দেওয়া আছে, ওদের টেস্টের ফরম্যাট দেওয়া আছে। এখন যদি তুমি কোনো ম্যাটেরিয়াল প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে চাও, সেই ক্ষেত্রে হয়তো কিছু সফটওয়্যার কিনতে হতে পারে, যেমন ম্যাগুসের যেটা বললাম, ম্যাগুসে হয়তো 10-12 হাজার টাকা লাগবে। এটা তোমরা 3-4 জন মিলে বা 12 জন মিলেই কিনলা, সমস্যা নাই তো। 1,000-2,000 করে টাকা দিয়ে কয়েকজন মিলে কিনে তোমরা ওটা বারবার অ্যাক্সেস করতে পারবে, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওটা রিয়েলি প্র্যাকটিস করতে পারবে আর কি। সো টোফেলটার ভ্যালিডিটি হচ্ছে 2 বছর। হ্যাঁ, এবং তুমি যখন অ্যাপ্লাই করবা, তার আগে আগে টোফেল পরীক্ষা দেওয়া উচিত। আবার হয়তো এখন আবার কেউ যেন হয়তো টোফেলে না বসে, কারণ এটার ভ্যালিডিটি কিন্তু বেশি দিন থাকে না। এবং তুমি যখন অ্যাপ্লাই করবা, তখন মিনিমাম 6 মান্থস ভ্যালিডিটি থাকতে হবে। তার মানে টোফেলের ভ্যালিডিটি হচ্ছে 1.5 বছর। লাস্টের যে 6 মাস, এটা যদি 5 মাস হয়ে যায়, তখন আর এটা দেখানো যায় না। এই জন্য এই টোফেলের ফিও তো প্রায় 17-18 হাজার টাকার মতো। সো এটা বেশ এক্সপেন্সিভ একটা টেস্ট। এটার জন্য ভালো প্রিপারেশন নিয়ে, এবং যেহেতু ভ্যালিডিটি বেশি দিন থাকে না,
এমনভাবে দিতে হবে যেন 2 বছর অ্যাপ্লাই করা যায়। এই বছর অ্যাপ্লাই করলাম, আবার সামনের বছরও যেন আবার নতুন করে না দিতে হয়। ঠিক ওই প্ল্যান করে টোফেল দিতে হবে। এখন জিআরইর ক্ষেত্রে, জিআরই কিন্তু আমার ক্ষেত্রে লাগেনি বিধায় আমি জিআরইর এক্সপার্টও না। জিআরইর ক্ষেত্রে মেয়াদটা হচ্ছে 5 বছর। জিআরইটার জন্য তোমরা ওই যে ইটিএস এর বই পাবা, ঠিক একইভাবে যদি অনলাইনে সার্চ দাও এসব বই অনলাইনে পিডিএফও পাওয়া যায়। তোমার যে বাজার থেকে বই টাকা দিয়ে কিনতে হবে এরকম না, তুমি সব বই অনলাইনে এমনি সার্চ দিলেই পাবা। জিআরই বিগ বুক আছে, তারপরে তোমার ম্যাগুসেরও অনেক বই আছে। তো জিআরই লিখে যদি তুমি গুগল করো অনেক বই পাবা। সো অথবা ইটিএস সেন্টার, ইটিএস এ যদি সার্চ দাও যে জিআরই ইটিএস, তো তাহলে ওদের গাইডলাইন পাবা যে এটা কি। এটা মূলত তিনটা সেকশন থাকে, কিছুটা আইএলটিএস টোফেলের মতোই। যে প্রথমে তোমার এসে লিখতে হয় 2টা। ওদেরও কিছু রিডিং ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যে তুমি তোমার মতো না, ওখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা অনুসারে এসে লিখতে হবে। এটাতেই মনে হয় ঘন্টাখানিক সময় নিয়ে নেয়। এরপরে তোমার ওদের পার্ট বাই পার্ট আসে, 20টা করে প্রশ্ন আসে। তো সেটা হলো যে ইংলিশ থেকে আসে এবং ম্যাথ থেকে আসে। তো যারা সায়েন্সের স্টুডেন্ট, ইভেন যারা কমার্সের, তারাও হয়তো যারা ম্যাথে ভালো তারা বেশ ভালোই করে। খুব জিআরইর ম্যাথগুলো যে খুবই ইন্টারমিডিয়েট থেকে, আমরা আসলে ওই যে ক্লাস 10 পর্যন্ত যেসব ম্যাথ করে আসছি ঠিক ওই টাইপের ম্যাথই আসে। সেখানে সব ধরনের ম্যাথ আছে, সেটা পাটিগণিত, বীজগণিত বা জিওমেট্রি সবই আছে। আর ইংলিশের ক্ষেত্রেও একটু আলাদা আসলে। টোফেলের রিডিং কম্প্রিহেনশনের মতো এখানে তোমার জিআরইতে যে ইংলিশগুলো আসে এটা বেশ বেশ ডিফিকাল্ট। টোফেলের থেকে জিআরইর ইংলিশ মানে 3-4 গুণ বেশি কঠিন। কিছু কিছু শব্দ আছে যেগুলো প্র্যাকটিক্যালি ইউজ হয় না। আমি নিজেও জিআরইর কিছুটা দেখছি যে ওদের টেস্টটা কিরকম। তো সেখানে দেখা গেছে যে আমি ইংলিশ লিটারেচারে পড়েও যেসব শব্দ আমার কখনো লাগেনি সেগুলো ওই জিআরইর মধ্যে আছে। এখানে ভোকাবুলারিটা একটা বড় বাধা। ওখানে দেখা যায় সেন্টেন্স, এখানেও তোমার এমসিকিউ থাকে, যে সেন্টেন্স ফিলিং থাকে, দেখা যায় একটা ছোট্ট প্যাসেজ থাকে, সেখান থেকে 1 by 1 প্রশ্ন আসে। তো টেক্সট কমপ্লিশন থাকে। তো এখানে তুমি অনলাইনে সার্চ দিলে সব পাওয়া। ওভারঅল যেটা হলো যে জিআরইর ইংলিশটার জন্য বেশ ভালো ভোকাবুলারি জানতে হয়, এবং ওই মিনিং না বোঝা গেলে অ্যান্সার দেওয়া মোটেই সম্ভব হয় না। এখানে রং অ্যান্সারের জন্য কোনো নেগেটিভ মার্কিং নাই, কিন্তু এখানে তোমার অ্যান্সারগুলো এমনভাবে সাজানো থাকে যে মনে হয় যে 2টাই মনে হয় কারেক্ট অ্যান্সার। বেশিরভাগ সময় 2টা অ্যান্সারের মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা হবে, এটা হবে না এটা হবে। এবং দেখা যায় যে সেন্টেন্সগুলো প্যাটার্নও থাকে যে নট, ধরো একটা সেন্টেন্সে নট 2-3 বার লেখা আছে, যে এটা নট নট হয় এত প্যাঁচানো থাকে যে তোমার একটু কনসেন্ট্রেশনটা অনেক হাই লেভেলের কনসেন্ট্রেশন লাগে। এবং এটার জন্য তোমার এই যে প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট, এবং টোফেলের থেকে জিআরইর প্র্যাকটিসের আরো বেশি সময় লাগে। টোফেল যদি তোমার 3 মাস লাগে, জিআরইতে তোমার অন্তত 5-6 মাস সময় দেওয়া উচিত। অনেকের 1 বছরও লাগে। স্যার সো ধন্যবাদ স্যার। আমাদের এই হলো সময় দুইটা সময় স্যার স্বল্প তোমার স্যার। বিগ আমরা রিকোয়ারমেন্ট, সংক্ষেপে নিব যে স্যার। ইংলিশ আমরা ল্যাঙ্গুয়েজ সংক্ষেপে রিকোয়ারমেন্ট, স্যার। আর একটা হচ্ছে যে তোমার জিআরই রিকোয়ারমেন্ট। এবং এই প্রিপারেশনটা নিতেই মানুষের হুম, হুম, স্যার আমরা সংক্ষেপে যাব স্যার। আমরা বুঝতে হুম। পারলাম আপনার কথা থেকে যে আচ্ছা, স্যার এটা তো আমরা গেল যে তোমার একটা অ্যাপ্লিকেশনের ফার্স্ট স্টেপ হলো যে তুমি দেখলা যে কোন কোন ইউনিভার্সিটি গুলো তোমার সাথে ম্যাচ করে। দেন আমরা দেখলাম যে কিভাবে স্কলারশিপ পাবো সেটার জন্য। আহ, হুম, হুম, হুম। স্যার আমাদের নেটওয়ার্কের সমস্যার জন্য মনে হয় স্যার একটু ল্যাপস তৈরি আচ্ছা, হচ্ছে স্যার। তো আমি স্যার কোয়েশ্চেনটা নেই স্যার, আমরা কোয়েশ্চেনে যেতে চাচ্ছি স্যার। আমরা বুঝতে পারছি যে কিভাবে স্যার আমরা আপনি প্রতিটি স্টেপ আমাদের বুঝিয়ে বুঝিয়ে দিলেন। আমাদের সময় স্বল্পের জন্য আমরা স্যার সংক্ষেপে যাব। এছাড়াও স্যার আপনি একটি খুব মূল্যবান ওয়েবসাইটের কথা বলেছেন, যেটা হচ্ছে হুম, gradschool.com। আমি রিকোয়েস্ট করছি যে আমাদের যারা দর্শক শ্রোতা তারা আছেন হ্যাঁ, তাদের জন্য, তাদের সাহায্যের জন্য ওয়েবসাইটের লিঙ্কটি আমাদের যে এক্সপার্টের টিম রয়েছে, প্রফেশনাল যে টিম রয়েছে, তারা সেই ওয়েবসাইটটির লিঙ্কটি এই লাইভের কমেন্টে দিয়ে দিবে। এবং এছাড়াও স্যার আপনি আরো কিছু ফেসবুক পেজ এবং স্যার
কিছু আরো হেল্পফুল ওয়েবসাইটের কথা বলেছেন, সেগুলো স্যার আমরা চেষ্টা করব যে আপনার কাছে কালেক্ট করে আমাদের যারা দর্শক শ্রোতা আছে তাদের কাছে দেওয়ার জন্য। তো স্যার একটা সংক্ষেপে স্যার আমরা কিছু প্রশ্ন নেব। স্যার আপনার কাজী আতিয়া আনান প্রশ্ন করেছে যে স্যার আইএলটিএস এ গ্রাজুয়েশনের পর বা গ্রাজুয়েশনের আগে কখন দিব স্যার আমরা, এটা যদি সংক্ষেপে উত্তর দিতেন। আরেকটি কোয়েশ্চেন স্যার সাদিয়া আঞ্জুম বর্ণনা করেছে যে স্যার রিসার্চ পেপার বা আর্টিকেলের কথা আপনি বললেন স্যার, এটি যদি না থাকে তাহলে কি স্যার আমরা যে তো থিসিস পেপারটা করব ফাইনাল ইয়ারে সেইটা কি স্যার কোনো ভূমিকা রাখবে নাকি স্যার, বা ভ্যালু অ্যাড করবে নাকি স্যার, যদি সংক্ষেপে বলেন। হ্যাঁ, সেটা এমনিতেই হ্যাঁ, সেটা সেটা তোমার এমনিতেই চাবে। অর্থাৎ তুমি যে থিসিস করতেছো অনার্সে এবং মাস্টার্সে, তুমি যখন অ্যাডমিশন চাইবা যে স্পেসিফিক ফিল্ডে, অর্থাৎ তোমার থিসিসের যে এরিয়া, সেই এরিয়ার সাথে রেলিভান্স তারা চাইবে। এটা অটোমেটিক্যালি তোমার কাছে চাওয়া হবে যে তোমার কোনো থিসিস আছে কিনা অনার্সে এবং মাস্টার্সে, এবং সেই থিসিসটা তোমাকে জমা দিতে হবে। এবং আর আইএলস এর ব্যাপারে যেটা তুমি বললা, আইএলসটা হলো যে যখন লাগবে তখন দিতে হবে, একদম যখন দরকার সেই সময় দিলে বেটার। গ্রাজুয়েশনের আগে দেওয়ার কোনো মানেই হয় না, কারণ এটার ভ্যালিডিটি বেশি দিন থাকে না। আইএলস আর ইউএস এর জন্য আমি সাজেস্ট করব টোফেল। আইএলস এর থেকে টোফেলটা বেশি অ্যাকসেপ্ট করে, আইএলসও বেশিরভাগ ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, সেই ক্ষেত্রে আইএলসে 7 পেতে হয়। কিন্তু তোমার আইএলসের টোফেলের ক্ষেত্রে কিন্তু 80 পেতে হয়। 80টা হলো প্রায় আইএলসে 6.5 এর মতো। আমি যদি বলি আইএলসে 7, সেটা হলো টোফেলে হয়তো বা 85 বা 90-র মতো। তো তারা কিন্তু টোফেল প্রিফার করে, এবং এই জন্য টোফেলের স্কোরটা কম তারা চায় আর কি। 80 পাওয়াটা খুব ডিফিকাল্ট না। আর টোফেলের আরেকটা ভালো দিক হচ্ছে যে তোমার টোফেলের স্কোরিং যারা করে এরা মূলত ইউএস এর ইউনিভার্সিটির টিচার, কিন্তু আইএলসে যারা স্কোরিং করে এরা অনেকেই বাংলাদেশের লোকজন। তো বাংলাদেশের মানুষজন হয় কি, নাম্বার দিতে চায় না, এটা একটা সমস্যা। রাইটিং এ নাম্বার কম দিয়ে দেয় অনেক সময়। কিন্তু ইউএস এর প্রফেসরদের মার্কিংটা স্ট্যান্ডার্ড, তারা তোমাকে যে নাম্বার দিচ্ছে অন্য দেশের মানুষকেও একই নাম্বার দেয়। এই জন্য আমি টোফেলের পক্ষে বেশি সাপোর্ট করবো। তো ওভারঅল সাজেশন হলো যে তোমার ইউএস এম্বাসির এডুকেশন ইউএসএ, তাদের একটা সাইট আছে, ফেসবুক পেজ আছে, এবং তাদের ইএমকে সেন্টার আছে, এবং ঢাকাতে তাদের 2টা সেন্টার আছে। ইউএস এম্বাসির পাশে একটা নতুন বাজারে ইউএস আমেরিকান সেন্টার বলে। তো সেখানে তাদের অনেক ইভেন্ট হয়, এখন এগুলো অনলাইনে হয়। কিভাবে আমি সার্চ করব, কিভাবে জিআরই দিব, তো আমি বলবো যে তাদের সঙ্গে কাজ করার জন্য। এবং সেখানে কিছু অ্যাডভাইজার আছে, এডুকেশন অ্যাডভাইজার, যারা তোমাকে ফ্রি ফ্রি অ্যাডভাইস দেবে, যা তার জন্য তোমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। তাদের সঙ্গে কানেক্ট করে, এটা মূলত ইউএস এম্বাসি তাদেরকে মানে স্যালারি দিয়ে রাখছে। সো তাদের কাজই হচ্ছে বাংলাদেশ থেকে যেসব স্টুডেন্টরা যাচ্ছে, অ্যাপ্লাই করছে, তাদেরকে হেল্প করা। সেটা ইউনিভার্সিটি সার্চ প্রসেস হতে পারে, সেটা জিআরই টিপস স্ট্র্যাটেজি হতে পারে। অর্থাৎ ইউএস এম্বাসির যে ফেসবুক পেজটা আছে এডুকেশন ইউএসএ বাংলাদেশ, আমি বলবো যে এটার সাথে কানেক্টেড থাকো। এখানে আমি অলরেডি দেখলাম যে সামনে 2-1 দিনের মধ্যেই, 2-3 দিন পরেই তাদের কিছু এই সার্চ অ্যাক্টিভিটি নিয়ে, আমি যে কথাগুলো বললাম এগুলোই বলবে। তারপর জিআরই টিপস নিয়ে তাদের কিছু আসে, এবং মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ, বলতে তোমার অ্যাপ্লিকেশন যারা সিলেকশন করে, তারা ওই এম্বাসির মাধ্যমে আসে, এসে অ্যাডভার্টাইজমেন্ট করে যে আমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন। তো দেখা যাবে ওইসব ইভেন্টে যদি তুমি যাও, মানে তোমার একটা নলেজ হয়ে যাবে যে তুমি অ্যাপ্লিকেশন কিভাবে করবা। অর্থাৎ একজন মানুষের প্রশ্ন তো অনেক থাকে, এটা হয়তো হয়তো 1 ঘন্টা বা অল্প সময়ে অ্যান্সার দেওয়া মুশকিল। সেই ক্ষেত্রে এরকম কোনো ইভেন্টে যদি আমরা যাই যেগুলো ফ্রি, এবং যেগুলো আসলে ইউএস এম্বাসির লোকজন, বলবো যে সরকারি লোকজন, যারা যারা কোনো, যাদের বিজনেস মাইন্ডেড না, তাদের সাথে আসলে বিজনেস কোনো উদ্দেশ্য না, তাদের সার্ভিস দেওয়াটা ইম্পর্টেন্ট। সো এইসব ইভেন্টের সাথে কানেক্টেড থাকা এবং সেগুলো দেখা, এবং কোনো এজেন্সির কাছে যেন আমরা ভুলেও না যাই। তো জি এটা স্যার, একটা অনেক লেন্দি ধন্যবাদ প্রসেস। স্যার। আমাদের আমাদের স্যার সময় একবারে স্যার শেষের দিকে চলে এসেছি স্যার। আমরা বুঝতে পেরেছি আপনি স্যার প্রতিটি স্টেপ আমাদের বুঝিয়ে দিয়েছেন, এবং আমরা বুঝতে পারছি যে এটা স্যার একটা হিউজ প্রসেস স্যার। এটা শর্ট কোনো আলোচনার মাঝে আসা মানে শেষ করা সম্ভব না, কিন্তু স্যার আপনি আমাদের ওয়ে গুলো দেখিয়ে দিয়েছেন, প্রতিটি স্টেপ ধরে আমাদের ওয়ে গুলো দেখিয়ে দিয়েছেন, এবং আমরা বিশ্বাস করি যে স্যার আমরা আপনার দেখানো ওয়েতে যদি স্যার আমরা ফলো করি এবং সঠিকভাবে মেনে চলি, তাহলে অবশ্যই আমরা ফল পাবো।
স্যার এখানে যদি কিছু কথা স্যার না বললেই নয়, যে মিরাজুল সমিত স্যার বারবার জানতে চেয়েছে স্যার জিম্যাট বিষয়ে যদি স্যার একটু কিছু বলতেন, খুবই সংক্ষেপে স্যার। আর রাফা আঞ্জুমও কমেন্ট করেছিল যে আইএলটিএস দেওয়ার সময়ের ব্যাপারে সে জানতে চেয়েছে, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গিয়েছেন। তো স্যার জিম্যাট নিয়ে স্যার আপনি শেষে কিছু বলবেন। আর আরেকটা কোয়েশ্চেন স্যার, সেটা হচ্ছে কি, আমরা জানি যে স্যার বর্তমানে কোভিড-19 আউটব্রেকটি চলছে স্যার, এবং আমরা সবাই জানি যে আপনি স্যার ওই সময় ইউএসএ তে কিছুদিন অবস্থান করেছিলেন। তো স্যার আপনি যদি শেষে স্যার আপনার পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতেন স্যার, জিম্যাট নিয়ে কিছু বলতেন, আর স্যার যদি কোভিড-19 ওই সময়কার যদি স্যার কিছু পার্সোনাল এক্সপেরিয়েন্স যদি স্যার শেয়ার করতেন, আমরা স্যার সবাই খুব জানতে চাচ্ছি স্যার। আচ্ছা, তো জিম্যাটটা আসলে জিআরইরই একটা তোমার অংশ আর কি। অংশ বলতে জিআরইর মতোই, এটা সাবস্টিটিউট আর কি। তোমার কিছু কিছু স্টুডেন্ট যারা কিছু কিছু বিজনেস স্কুল আছে, জিম্যাটটা লাগে হলো বিজনেস স্কুলে যারা কিছু কিছু বিজনেস স্কুল স্পেসিফিক করে দেয়, তারা জিম্যাট চায়। আর নর্মালি জিআরইটাও সব জায়গায় নাই। তো জিম্যাট যদি চাই সেই ক্ষেত্রে জিম্যাট ওই যে বিজনেসের স্টুডেন্টদের দিতে হবে, এবং জিআরই জিম্যাটের মধ্যে মোটেও খুব একটা ডিফারেন্স নাই। জিআরইর জন্য যে প্রিপারেশন নিতে হয়, অনেকেই জিম্যাটের বই পড়ে, যারা জিম্যাটের প্রিপারেশন নেয় তারা জিআরইর বইও পড়ে। মূলত একই ধরনের, মেবি হয়তো কিছু বিজনেস রিলেটেড প্রশ্ন থাকে, তো আমি আসলে বলতে পারবো না, কারণ আমিও বিজনেসের স্টুডেন্ট না। আমি কিছুটা জিআরইর সাথে পরিচিত, কারণ জিআরইর জন্য আমিও একটু পড়াশোনা করেছিলাম আর কি, কিন্তু আমার জিআরই লাগেনি। আমি যে প্রোগ্রামে গিয়েছিলাম সেটার জন্য জিআরই কোনো রিকোয়ারমেন্ট ছিল না। ইংলিশের ক্ষেত্রে মাঝে মাঝে এরকম হয়, কিছু কিছু সাবজেক্টে তোমার জিআরই লাগে না। তো আমার যে প্রোগ্রামটা ছিল সেখানে আমার জিআরই রিকোয়ারমেন্ট ছিল না। সো এটাই বলছি যে জিম্যাট এবং জিআরই এটা সাবস্টিটিউট টু ইচ আদার। আমি যদি বলি আইএলস আর টোফেলের মধ্যে ডিফারেন্স কি, একই জিনিস, অল্প কিছু ডিফারেন্স আছে। হয়তো কিভাবে টেস্টটা নেওয়া হচ্ছে, কোন প্যাটার্নের প্রশ্ন আসতেছে, বাট ওভারঅল তারা কিন্তু আইএলস এবং টোফেল একই জিনিসই মেজার করে, তোমার ইংলিশের কম্পিটেন্সটা মেজার করে। জিআরই জিম্যাটও একই, যে তোমার মেন্টাল অ্যাবিলিটিটা মেজার করে, যে তুমি ম্যাথ, তোমার অ্যানালিটিক্যাল স্কিল কেমন আছে, তুমি যে মাস্টার্স করতে যাবা, পিএইচডি করতে যাবা, তো তোমার থিঙ্কিং পাওয়ার কতটুকু আছে, কগনিটিভ স্কিল কতটুকু, এটা মেজার করে। সো এটা তোমার সাবস্টিটিউট, খুব বেশি ডিফারেন্স না, একই ধরনের প্রশ্ন থাকে। আর কোভিড-19 আসলে এখন কোভিড-19 কারণে, তো আমি যখন ছিলাম তখন তো শুরুর দিকে কেবল ইউএসএ তে শুরু হয়েছে, চায়নায় যখন হলো তখন তো আমরা ইউএসএ তে আসলে তারা গভর্নমেন্টের একটা দুর্বলতা ছিল যে তারা শুরুতে লকডাউন বা হোম স্টে অর্ডারটা দিয়েছিল না। ইভেন আমি যখন নিউ ইয়র্কে কনফারেন্সে গেলাম তখনই কিন্তু একটা এরকম হয়েছিল যে ইউএস এর কিছু মানুষ ইনফেক্টেড, তারপরেও তারা সিরিয়াস লকডাউন দেয়নি। এখন ইউএস এর ব্যাপারটা হলো, এখানে মানুষ অনেক বেশি ট্রাভেল করে এবং অনেক বড় একটা দেশ, এদের এক একটা স্টেট তোমার এক একটা দেশের মতো, এত বেশি ভ্যারিয়েশন। আর এখানে ডেমোক্রেসির এত বেশি প্র্যাকটিস যে তোমার লকডাউন আসলে কেউ মানে না, এবং কেউ বাংলাদেশের মতোই ওদের অবস্থা, যে লকডাউন যখন বলা হলো হোমস্টে অর্ডার, মানুষ কিন্তু ওইভাবে মানে নাই, তারা পাত্তা দেয় নাই। গভর্নমেন্টও যেমন গুরুত্ব দেয়নি, তারপরেও মানুষজন নিজের ইচ্ছা মতো ঘোরাফেরা করে, এবং ওদের দেশের কিন্তু আমাদের দেশের মতো না যে পুলিশ একটা লাঠি দিয়ে যাকে ইচ্ছা তাকে বাড়ি দেবে। ইউএসএ তে কিন্তু এই পিকচারটা তুমি কখনোই পাবে না। পুলিশ অফিসার, রিসেন্টলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে একজন ব্ল্যাক মারা গেছে, বাট ইউএসএ কখনোই ওই স্ট্রিক্টলি চায়নায় যে লকডাউন দেওয়া হয়েছে বা অন্যান্য দেশে যেটা দেওয়া হয়েছে ইউএসএ তে সম্ভব না। সো লকডাউনের ক্ষেত্রে যেটা শুরুতে হলো যে আমাদের ক্লাসগুলো ক্যান্সেল করা হলো এবং আমরা অনলাইনে ক্লাস নেওয়া শুরু করলাম, এবং আমরা অনলাইনে গ্রেডিং করলাম, কারণ ইউএস এর এডুকেশন সিস্টেমে তোমার ফাইনাল এক্সাম বা বলে তেমন কিছু নাই। ফাইনাল এক্সাম আসে, বাট সেখানে 20-30% মার্কস থাকে। তো আমরা মূলত অ্যাসাইনমেন্ট বেসড এক্সাম নিই, মানে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, কোনো টপিক দেওয়া হয়, ক্লাস টেস্ট অনেক বেশি থাকে, এবং এগুলো এগুলো আমরা একসাথে গ্রেড করে 100-র মধ্যে নাম্বার দিই। তো এবং এখানে বেশ স্টুডেন্টরা ভালো নাম্বারই পায়। তো যেহেতু এটা ইউএস এর এডুকেশন সিস্টেম আমাদের দেশের মতো না যে ফাইনাল পরীক্ষার মতো ফাইনালে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে, যেহেতু এটা আগে থেকেই অ্যাসাইনমেন্ট বেসড, এবং ইউএসএ তে এই যে অনলাইন সিস্টেম, তোমার যে ক্লাস লেকচারগুলো আমরা অনলাইনে আপলোড দিতাম, ক্লাসে যাওয়ার আগে এগুলো পড়ে যেতে হতো, এবং স্টুডেন্টরা তোমার অ্যাসাইনমেন্টগুলো অটোমেটিক্যালি তারা আগে থেকেই, মানে এই কোভিড-19 আগে থেকেই তারা আপলোড দিতে পারতো, যার জন্য ইউএস এর অনলাইন সিস্টেমটা আগে থেকেই ছিল। এটা এমন না যে তারা নতুন করে চালু করছে।
এই জন্য তাদের ইভালুয়েশনে কোনো সমস্যা হয়নি, তারা সবাই ওয়েল ইভালুয়েটেড, এবং আমাদেরকে শুধু বলা হলো অ্যাডমিন থেকে, আমরা যারা টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম, যে আমরা যেন স্টুডেন্টদেরকে ফেল করে না দিই, কেউ যেন ফেল না করে। এই গাইডলাইনটা শুধু ছিল যে আমরা যেন লেনিয়েন্সি দেখাই, পরের সেমিস্টারে এটা দেখা যাবে, যার জন্য তারা সবাই গ্রেডেড, তারা কিন্তু থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সার্টিফিকেটও পেয়েছে। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসলে আপনার কথা স্যার আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছি স্যার, কিন্তু সময় স্যার একবারই শেষ স্যার। আপনি যদি শেষে স্যার ছাত্রছাত্রীদের বিষয়ে স্যার যদি বা দর্শকদের সম্পর্কে যদি স্যার কিছু বলেন স্যার, একবারই স্যার শেষে স্যার। ওভারঅল তুমি যে কোভিড-19 বললা, যদি ইউএসের এক্সাম্পল দিই, তারা কিন্তু ধরো এডুকেশনের ক্ষেত্রে পিছপা হয়নি, বাট বাংলাদেশে আমি যেটা দেখলাম যে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা অনলাইনে ক্লাস করতে চায় না, কিন্তু তুমি দেখো যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিন্তু ক্লাস করে যাচ্ছে, তারা কিন্তু গ্রেড পাচ্ছে, সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে। তোমরা যারা এখন 4th ইয়ারে যারা আসো, তো প্রাইভেট ভার্সিটির ছেলেমেয়েরা কিন্তু সার্টিফিকেট অনলাইনেই পেয়ে যাচ্ছে। এই যে কোভিড-19 পরে যখন তোমার লকডাউনটা উঠায় দিবে, ওরা সুন্দর মতো অ্যাপ্লাই করে জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করবে, বা বিদেশে গেলে বিদেশের জন্য অ্যাপ্লাই করবে। বাট এখানে অনেকেই পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এদিক দিয়ে পিছিয়ে আছে, তারা অনলাইনে ক্লাস করতে চাচ্ছে না। অনলাইনে আমি তো দেখলাম আমাদের এখানে মনে হয় এই সমস্যাটা আছে যে অনলাইনে গ্রেডিং করা যাবে না। তো এটা কিন্তু তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ কিভাবে? প্রাইভেট ইউনিভার্সিটি তোমার সমবয়সী যারা, তারা কিন্তু তোমাদের থেকে আগায় যাচ্ছে। সো ইউএস এর এক্সাম্পল যদি বলি, ইউএসএ তে কিন্তু এই লকডাউন যদি 10 বছরও চলে, ওদের এডুকেশন সিস্টেম মোটেও হ্যাম্পার হবে না। তো আমাদের দেশেও আমাদের ধরো এই ধরনের রিসোর্স আসলে নাই, আমাদের অনেকের হাতে ল্যাপটপ, কম্পিউটার নাই, ইন্টারনেট নাই। বাট আমাদের এদিক থেকে পাবলিক ইউনিভার্সিটি বা আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অনেক আগে গেছে। আমাদের ছেলে মেয়েদের উচিত যে অনলাইনে এই অ্যাক্টিভিটিগুলো করে তাদের যেন সেমিস্টার শেষ হয়ে যায়, এবং তারা যেন সেশন জোটে না পড়ে। যেন তোমার এই কোভিড-19 শেষ হবে কিন্তু তুমি দেখবা যে আমরা অনেক স্টুডেন্ট অনেক পিছিয়ে গেছে, এইটা যেন না হয়। এটা ইউএসএও পিছিয়ে যাচ্ছে না, এটা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো পিছিয়ে যাচ্ছে না, শুধু যাচ্ছে তোমার গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো এখানে বিভিন্ন লেভেলে। সো এই বিষয়টা তোমাদের খেয়াল করা উচিত যে গভর্নমেন্টের এত এত সব টিচারদের তো বসে বসে স্যালারি দিচ্ছে, সো তোমরা এখানে বঞ্চিত হবা কেন? তোমাদের নিজেদের যেটা নিজেদের জন্য ভালো সেই ব্যাপারে তোমাদের সচেতন থাকা উচিত। এবং এই কোভিডের জন্য যেন আবার তোমরা পড়াশোনা থেকে পিছপা না হও, এটা তোমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কারণ অনেকেই আছে যারা গ্রাজুয়েশন করে একদম অ্যাট দ্য এন্ড 4th ইয়ারে বা মাস্টার্সে একদম শেষ পর্যায়ে, তারা কিন্তু এই লকডাউনটা খুলে দেওয়ার পরেই জবের জন্য অ্যাপ্লাই করবে, বিদেশে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবে। এগুলো যেন কোনো প্রিপারেশনের যেন ঘাটতি না থাকে, মানে লকডাউনের সময় যেন তোমরা টুকটাক পড়াশোনা চালিয়ে যাও, এটাই আমার উপদেশ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য এবং সময় দেওয়ার জন্য আমাদের। আমি যদি স্যার একবারে ইন এ নাটশেল স্যার বলতে চাই যে আপনি স্যার আমাদের যে আজকে যে এই কমপ্লিট গাইড টু হায়ার এডুকেশন ইন ইউএসএ স্যার, আপনি একদম কমপ্লিটলি আসলে স্যার আমাদের একটি গাইডলাইন দেখিয়ে দিয়েছেন। আসলে যে স্যার আজকে টপিকটা ছিল সেটা স্যার একটা ভাস্ট ফিল্ডের টপিক। আমরা স্যার এই স্বল্প সময় কোনোটার বিষয়ে বিস্তর বা পরিপূর্ণ আলোচনা করতে পারি না, বাট স্যার আপনার যে আপনি আমাদের পথ দেখিয়ে দিয়েছেন স্যার, যে প্রতিটি বিষয় আমরা কিভাবে প্রতিটা পথে এই পথ যদি ফলো করে যাই আমরা, তাহলে প্রত্যেকটা বিষয়ে আমরা সাকসেসফুল হতে পারবো স্যার। ধন্যবাদ স্যার সেই জন্য। আশা করি দর্শক যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। এছাড়াও ধন্যবাদ জানাই এক্সপার্টেজ টিমকে, যারা এত কষ্ট করে আমাদের এই টেকনিক্যাল সাপোর্ট গুলি দিয়ে যাচ্ছে, এবং এছাড়াও তারা পিছনে অনেক সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো স্যার আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই দর্শকদের। ঘরে থাকুন, করোনা মুক্ত থাকুন, সচেতন থাকুন এবং ভীষণ ভীষণ শুভকামনা রেখে শেষ করছি একটি সুন্দর পৃথিবীর প্রত্যাশায়। ধন্যবাদ।